আমার সহযোদ্ধা যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ। আজকে মহান স্বাধীনতা দিবস। শুভ জন্মদিন সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে শুভ জন্মদিন। এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই যে ৭ টা কথা বললাম, এগুলোর সবকিছুর মিলিত একটা ধারাবাহিকতা কিন্তু হচ্ছে গিয়ে সুশাসন। আমাদের এই যে একটা জন্ম সনদ আছে আমাদের বা আমাদের নাগরিকদের পাসপোর্ট আছে, আমাদের পাসপোর্টের রং সবুজ। এ সবকিছুর পেছনে কিন্তু রয়েছে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। এবং বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়কে টিকিয়ে রাখতে হলে, বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে আমাদের দরকার হচ্ছে গিয়ে সুশাসন। বাংলাদেশের যে আমাদের রাষ্ট্রের যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রতি স্তরের স্বচ্ছতা, প্রতিনিধিত্বমূলক যে অংশগ্রহণ, জবাবদিহিতা এবং জনকল্যাণের জন্য যে এটা পরিচালিত হবে, এই নীতি বাক্যটি কিন্তু একটা রাষ্ট্র গঠনের হচ্ছে গিয়ে দর্শনের, বাংলাদেশের দর্শনের, বাংলাদেশ রাষ্ট্র গঠনের কিন্তু মুখ্য ভিত্তি, যেখানে নাগরিক রাষ্ট্রের কিন্তু কেন্দ্রবিন্দু। বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতায় এই যে ৪ টা মূল্যবোধ, এগুলোর গুরুত্ব কিন্তু খুবই গভীর। এগুলো শুধু প্রশাসনিক নীতি নয়, এটা কিন্তু একটা মানবিক, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা কিন্তু এভাবেই বলতে পারি। এখন স্বচ্ছতা কিন্তু সুশাসনের প্রথম শর্ত। স্বচ্ছতার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের কার্যক্রমকে জনগণের সামনে স্পষ্ট ও বোধগম্যভাবে উপস্থাপন করা। এখন আপনারা বলতে পারেন যে এতদিন পরে এই আলাপ কেন? আমরা ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে দেখতে পেয়েছি যে প্রতিটা জায়গায় কিন্তু অস্বচ্ছতা। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে এবং এর পরবর্তীতে বাংলাদেশ কোথায় কোথায় তার সক্ষমতা হারাচ্ছে সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এই কারণে আমরা বলতে চাই যে স্বচ্ছতা খুবই জরুরি। বাংলাদেশের ক্ষেত্রে যে সরকারি ক্রয় প্রক্রিয়া আছে, অবকাঠামোগত উন্নয়ন আছে, বাজেট বরাদ্দ আছে এবং সামাজিক যে নিরাপত্তার কর্মসূচি, এগুলার তথ্য যদি মানুষের সামনে উন্মুক্ত থাকতো, নীতি নির্ধারকদের উপর কিন্তু মানুষের এমনিতেই আস্থা তৈরি হতো। বার্ষিক যে উন্নয়ন আমরা দেখতে পাই যে এডিপি, এটা তথ্য অনলাইনে যদি প্রকাশ করা হয় তখন কিন্তু সাধারণ মানুষ জানতে পারে যে কোন প্রকল্প কখন হবে, কোথায় হবে, কিভাবে বাস্তবায়িত হবে এবং এর কতটুকু অংশ বাস্তবায়িত হচ্ছে। এতে একদিকে দুর্নীতি কমে যাবে, অন্যদিকে জনগণের অংশগ্রহণও কিন্তু বাড়ে। এই যে স্বচ্ছতার কথা বললাম, স্বচ্ছতা রাষ্ট্রের প্রতি যে মানুষের বিশ্বাস এবং আস্থা, যেটা গণতন্ত্রের মজবুত ভিত রচনা করে, সেটা কিন্তু ঠিক থাকে। প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ মানে সিদ্ধান্ত গ্রহণে দেশের শ্রেণী পেশার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতকে মূল্য দেওয়া। আমরা কিন্তু কত মাসে দেখতে পেয়েছি যে মানুষের মতামতের কোনো মূল্য কিন্তু কোথাও গৃহীত হয়নি, কোনো মূল্য দেওয়া হয়নি এবং যে কারণে মানুষ কিন্তু সব সময় বঞ্চিত হয়েছে। আপনারা যদি একটা রিসেন্ট ঘটনা দেখেন যে টিকার মতন একটা মৌলিক অধিকার থেকেও কিন্তু বিভিন্ন প্রান্তিক মানুষেরা বঞ্চিত হচ্ছে এবং যে হাম চলে গিয়েছিল বাংলাদেশ থেকে, সেই হামে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৩৩ জন শিশু মৃত্যুবরণ করেছে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিলাম। বাংলাদেশের মানুষের মতামতকে মূল্য দেওয়া হচ্ছে না এবং গ্রাম নগর উভয় অঞ্চলে যে প্রয়োজন ভিত্তিক নীতি নির্ধারণ, সেটা কিন্তু খুব জরুরি। কৃষি নীতিতে পরিবর্তন আনা হচ্ছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে। কৃষকদের কিন্তু মতামত নেওয়া হয়নি, কেউ কেউ ড্রয়িং রুমে বসে সেটা নির্ধারণ করেছেন। এবং নগর উন্নয়ন পরিকল্পনায় স্থানীয়দের চাহিদা, তার পানি, ড্রেনেজ, পরিবহন, এগুলা কোনো বিষয়ে মতামত নেওয়া হচ্ছে না। ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছে এবং একটা পরিসংখ্যান এসেছে যে মিনিটে ৮০০ মশার কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ, এরকম একটা পরিসংখ্যান এসেছে। জবাবদিহিতা রাষ্ট্রযন্ত্রকে দায়িত্বশীল এবং জনমুখী রাখার প্রধান উপকরণ। যে রাষ্ট্রের জবাবদিহিতা শক্তিশালী, সেখানে সরকারি কর্মকর্তারা তারা প্রতিটা পদক্ষেপের কিন্তু যুক্তি এবং ফলাফল নিয়ে উত্তর দেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যে উন্নয়ন প্রকল্পে বিলম্ব হয়, অতিরিক্ত খরচ হয় বা অনিয়মের ক্ষেত্র দেখা যায়, এগুলা কিন্তু জবাবদিহিতার আওতায় যদি আমরা নিয়ে আসি তাহলে প্রশাসনের দক্ষতা বাড়ে এবং সুশাসন নিশ্চিত হয়। এবং আমি অবশেষে বলতে চাই যে জনকল্যাণ কিন্তু রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য। রাষ্ট্রের প্রতিটি উদ্যোগ, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা সম্প্রসারণ, এসব কার্যক্রম মানুষের জীবন মানকে কিন্তু উন্নয়নের দিকে নিয়ে যায়। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক কিন্তু এটার একটা উদাহরণ, যা প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। এবং আপনাদের যদি করোনার সময়ের কথা মনে থাকে যে এই যে জনকল্যাণ, এই কারণে কিন্তু আমরা বিশ্বের অনেক দেশের আগে টিকা পেয়েছি, কারণ রাষ্ট্র তখন জনকল্যাণমুখী কাজে ব্যাপৃত ছিল। এই যে ৪ টা মূলনীতি আমি বললাম, এগুলো কিন্তু একসাথে কাজ করলে বাংলাদেশকে আরো শক্তিশালী, ন্যায়ভিত্তিক এবং অংশগ্রহণমূলক মানবাধিকার কেন্দ্রিক একটা রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব হবে।
স্বচ্ছতা আস্থা সৃষ্টি করবে, অংশগ্রহণ রাষ্ট্রকে জনগণের আরো কাছাকাছি নিয়ে আসবে, জবাবদিহিতা প্রশাসনকে দায়িত্বশীল রাখবে, জনকল্যাণ রাষ্ট্রকে তার মূল উদ্দেশ্যের দিকে পরিচালিত করবে। এই নীতিগুলোর বাস্তবায়নই একটি গণতান্ত্রিক, মানবিক এবং টেকসই বাংলাদেশের পথ নির্দেশ করে। আমরা এই যে এতক্ষণ এত আলোচনা করলাম, এটার কাজই হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে একসাথে আলোচনা জারি রাখা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের উন্নয়ন, দেশের গণতন্ত্র, মানুষের কল্যাণ নিয়ে যেন আমরা একসাথে কাজ করতে পারি, সেজন্য কিন্তু বাংলাদেশ সনদ। আবারও সকলকে ধন্যবাদ। আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।